দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শ্রমিক কর্মচারীদের বন্ধ সব কার্যক্রম। আমদানি নির্ভরতা আর দুর্নীতির চক্রে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত টেকসই পরিকল্পনা প্রণয়নের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। আমদানি ও অভ্যন্তরীণ পণ্যের সম্পূরক শুল্কের পার্থক্য নষ্ট করছে বাণিজ্যের ভারসাম্য, বলছে পিআরআই। সব ক্ষেত্রে সমান শুল্ক হারের পরামর্শ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘন্টার কর্মবিরতিতে বন্ধ হয়ে যায় জাহাজে পণ্য খালাস, তোলা, সরবরাহ সহ সব কার্যক্রম। এতে বন্দরে কন্টেইনার জট সৃষ্টির পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রবিউল টিপুর ক্যামেরায় নাজবুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া বন্ধের দাবিতে সকাল ৮টা থেকে চলছে ২৪ ঘন্টার কর্মবিরতি। এতে বন্ধ বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্যবাহী গাড়ি চলাচল সহ প্রায় সব কাজ বন্ধের কারণে আমরা কালি চলে আসছি। এখানে গাড়ি লোড হচ্ছে না, লোড আনলোড হচ্ছে না, বিধে আমরা কালি চলে আসছি। ভিতরে কোনো কাজটা বন্ধ, কোনো কাজটা চলছে না, কর্মবিরতি, জাহাজের উঠানামা এ টু জেড সব কাজ বন্ধ। যেটা আজকে নিতে পারতাম সেটা আবার কবে যেদিন খুলবে সেদিনকে নিতে হবে। তো সেক্ষেত্রে একটা আমদানিকারকের ক্ষতি হচ্ছে না, মানে প্রতিনিয়ত ড্যামারেজ খাচ্ছে। ড্যামারেজ তো আর দেখে গেছে মাফ করবে না। আমরা সিএনএর কাজ করি, আমাদের ডেলিভারি আছে, পেপার রেডি করা আছে, কন্টেইনার নামাতে হবে আর সার্ভে করতে হবে। আমাদের অনেক কাজ এখানে জেটির মধ্যে, কোনো কাজ বন্ধ। এদিকে কর্মবিরতির পাশাপাশি বন্দরের সমাবেশ নিষিদ্ধ এলাকার বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে জানান তারা। সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই চুক্তি থেকে ফিরে আসুক, অন্যথায় এই আন্দোলন, এই অবরোধ আরো বেগবান হবে। আজকে শুধু বন্দর, আমরা স্কোপের নেতৃত্বে সারা বাংলাদেশে অবরোধ করে হলেও এই সরকারকে পিছু হাঁটার জন্য বাধ্য করব আমরা। আর একটা লাভজনক প্রতিষ্ঠান, আমাদের রয়্যালটি, আমাদের ট্যাক্স যেগুলো হবে একটা বিদেশি কোম্পানি নিয়ে যাবে, সেটা তো কোনো কারণে মানা যায় না। এটা দেশবিরোধী, গণবিরোধী একটা চুক্তি। একই সাথে কর্মবিরতির ডাক দেয়া চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দাবি, বন্দরের সব বিভাগের কর্মীদের সমর্থন কর্মসূচি সফল করেছে। এছাড়া আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা কর্মীদের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন আন্দোলনকারীরা। ওনারা বদলি করেছেন, আমরা কেউ এটি মানছি না। আমরা বদলিকৃত স্থানে কেউ যোগদান করছি না। আমরা মনে করছি এই পরিস্থিতির উত্তরণ দরকার। আজকে আমরা প্রশাসনকে বলে দিয়েছি, আর যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তার কঠিন জবাব দেওয়া হবে। আমাদের কর্মবিরতি চলবে। আমাদের সাথে সারা বাংলাদেশই আছে, তবে অদৃশ্যমান, আর আমাদের সাথে দৃশ্যমান চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা, কর্মকর্তাদেরকে আমরা আজকে আহ্বান জানিয়েছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এবং চট্টগ্রাম বন্দরের 5 ক্যাটাগরি সহ কন্ট্রাক্টর শ্রমিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এদিকে টানা কর্মবিরতিতে বন্দরের সৃষ্ট অচলাবস্থার প্রভাব পড়েছে পুরো বন্দরের পণ্য সরবরাহ ব্যবস্থায়। বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক পরিস্থিতির মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। গত 4 দিনে যে গুডসগুলো ডেলিভারি নিতে পারছি না, সেটার জন্য আমাদের ফ্লোরও খালি হয়ে যাচ্ছে। এবং আমরা ভবিষ্যতে যে জটটা লাগবে প্রতি ডেলি বেসিসে, যে কার্গো ডেলিভারির ক্ষেত্রে যে জটটা সিস্টেমে, সেই জটও আপনার ক্লিয়ার হতে অনেকদিন সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এক্সপোর্টও বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সামনে একটা বড় ধরনের বিপদের দিকে যাচ্ছি। বায়ারদের কাছে যে মেসেজটা যাচ্ছে চট্টগ্রাম বন্দরটা এই কার্যক্রম বন্ধ হিসেবে, সেটা কিন্তু আমাদের কারোর জন্য কিন্তু কোনো শুভকর মেসেজ না। চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে গত শনিবার থেকে কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিক কর্মচারীরা। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ভর্তুকির বোঝা, আমদানি নির্ভরতা আর দুর্নীতির চক্রে আটকা পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বাড়ছে খরচ, বাড়ছে লোকসান আর চাপ পড়ছে সরাসরি জনগণের উপর। এই সংকট থেকে উত্তরণে টেকসই পরিকল্পনা আর জাতীয় ঐক্যমতের আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় আগামী সরকারের করণীয় নিয়ে আলোচনায় উঠে আসে খাতটির গভীর কাঠামোগত দুর্বলতা। বক্তারা জানান, বাস্তবভিত্তিক পরিকল্পনার বদলে অতিরঞ্জিত চাহিদা দেখিয়ে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে। ফলে একদিকে ওভার ক্যাপাসিটি, অন্যদিকে বিপুল ক্যাপাসিটি চার্জে আর্থিক সংকটে পড়েছে বিদ্যুৎ খাত।
দেশের মোট জ্বালানির প্রায় সবই এখন ফসিল ফুয়েল নির্ভর, যার বড় অংশ আমদানি করা। এতে বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে। আপনি যদি লিকুইড ফুয়েল দিয়ে বিদ্যুৎ তৈরি করেন, ইট উইল বি এক্সপেন্সিভ। আমার বাসায় যখন বিদ্যুৎ থাকে না, আমি লিকুইড ডিজেল দিয়ে করি। কেন করি? 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম। কিন্তু এখানে এটা সিস্টেমের একটা অংশ করে ফেলা হয়েছে। ওকে, এটা অবশ্যই আপনাদের কমাতে হবে। বিশেষজ্ঞদের মতে গ্যাস বিতরণের অনিয়ম ও চুরি বন্ধ করা গেলে বছরে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব। অথচ দীর্ঘদিন ধরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম প্রায় স্থবির। অনুষ্ঠানে আরও অভিযোগ উঠে আসে, নীতিমালা উপেক্ষা করে একের পর এক অস্বচ্ছ চুক্তির মাধ্যমে খাতটিকে দুর্নীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই সেক্টরের একটা মাত্র প্রতিষ্ঠান যার দায়িত্ব হচ্ছে রেগুলেটরের দায়িত্ব, তার বক্তব্য কিন্তু কোথাও রেগুলেটরের বক্তব্য নেই। এবং তিনি ভুলে গেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে যে অবস্থা আজকে কমিটি ফাইন্ড আউট করেছে, সেইটা ফাইন্ড আউট করার দায়িত্ব ছিল তার। তিনি তার দপ্তর থেকে কোনো বিষয়ের এই পরিবর্তনের প্রস্তাব আনেননি। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 4 গুণ, কিন্তু খরচ বেড়েছে তার বহুগুণ বেশি। ক্যাপাসিটি চার্জের বোঝায় প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লোকসান গুনছে সরকার। নিজস্ব জ্বালানির বদলে আমদানি নির্ভরতার কারণে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের সুযোগও হারাচ্ছে দেশ। 12 বছর 15 বছর ধরে আমদানি নির্ভর পরিকল্পনা করা হলো। সেই ভুল পরিকল্পনার প্রেক্ষিতে আজকে আমাদের কিন্তু নিজস্ব জ্বালানি উন্নয়নের যে কাজ করার সুযোগ ছিল, সেই সুযোগে আমরা পিছিয়ে গেছি। সুতরাং এটাকে আনডু করাটা is not going to be so easy. It will take time and it is going to be painful. বিশেষজ্ঞদের মতে অপ্রয়োজনীয় প্রকল্প পর্যালোচনা, দুর্নীতি বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। ভর্তুকি আর আমদানি নির্ভরতার বর্তমান পথে এগুলে সংকট আরও গভীর হবে, এমন সতর্কতাই দিয়েছেন বক্তারা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই উন্নয়নে দরকার স্বচ্ছতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর জাতীয় ঐক্যমত্য। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমদানি ও অভ্যন্তরীণ শুল্কের পার্থক্য বাণিজ্যের ভারসাম্য নষ্ট করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই শুল্ক হার সমান করার পরামর্শ তাদের। মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনায় তারা এসব কথা বলেন। জানান, এনবিআর রাজস্ব আহরণের 17% আসে সম্পূরক এবং আবগারি শুল্ক থেকে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে শুল্ক আসে 12% বেশি। চলতি অর্থবছরের বাজেটে 5 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। এর মধ্যে 17% আদায় হবে সম্পূরক এবং আবগারি শুল্ক থেকে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, অভ্যন্তরীণ উৎস থেকে আদায় করা মোট সম্পূরক শুল্কের 3.37% আসে কোমল পানীয় থেকে, তামাক থেকে 82.11% এবং সিরামিক থেকে 2.21% সম্পূরক শুল্ক আদায় করে এনবিআর। বিপরীতে আমদানিতে আদায় করা মোট সম্পূরক শুল্কের 4.5% আসে কোমল পানীয় থেকে, তামাক থেকে 2.73%, ইলেকট্রিক মেশিনারি প্রায় 5%, গাড়ি থেকে 28.79% এবং অন্যান্য পণ্য থেকে 59% সম্পূরক শুল্ক আদায় করে এনবিআর। VAT এবং supplementary duty, if supplementary duty exists after graduation and all that, it has to be trade neutral. ইম্পোর্টের উপরে যা রেট থাকবে, ডোমেস্টিক উপরে থাকবে। তথ্য বলছে, দেশে ব্যবসা করা ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং কোকা কোলা সবচেয়ে বেশি সম্পূরক শুল্ক দিয়ে থাকে। এই কোম্পানিগুলো বলছে, বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একই পণ্য দেশে উৎপাদন ও আমদানির ক্ষেত্রে একই সম্পূরক শুল্ক রাখার বাধ্যবাধকতা রয়েছে, যদিও বাংলাদেশের ক্ষেত্রে তা মানা হয় না। Increase the great additional taxes on the multinationals who are paying their taxes regularly. It doesn't help. We have to focus on the taxpayers, I think. I've put on sugary drinks and everything. What is coming is that in the more organized sector, you can tax easily. But then there is this other thing that is outside. So what should be the optimal balance along with the rate? এই অবস্থায় বাণিজ্যে নিরপেক্ষতা আনতে এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ককে রক্ষণমূলক উপাদান হিসেবে ব্যবহার না করার পরামর্শ আলোচকদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নির্মাণের মাত্র 8 বছরেই পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে পাবনার রেল স্টেশনের অফিস ও ওয়েটিং রুম। দুর্বৃত্তরা ভেঙে নিয়ে গেছে দরজা, জানালা, টিউবওয়েল, ফ্লাড লাইট, ফ্যান সহ মূল্যবান সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, স্টেশনের এসব কক্ষে বসে মাদক সেবীদের আড্ডা, চলে অসামাজিক কাজ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট।
পাবনা রেল স্টেশনের নির্মাণ কাজ শেষ হয় 2018 সালে, কিন্তু লোকবল না থাকায় উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত শুরু হয়নি কোনো দাপ্তরিক কাজ। রেলওয়ে ও স্টেশন মাস্টারের কক্ষ, ওয়েটিং রুম সহ পুরো ভবনই এখন পরিত্যক্ত। এরই মধ্যে ভবনের দরজা ভেঙে দুর্বৃত্তরা চুরি করেছে আসবাবপত্র, বৈদ্যুতিক পাখা ও তার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। তুলে নিয়ে গেছে টিউবওয়েল, পানির পাম্প, স্টেশনের ফ্লাড লাইট, গ্যাস সরবরাহ পাইপ, সীমানা প্রাচীরের লোহার গ্রিলও ভেঙে নেওয়া হয়েছে। সবগুলো ভাঙচুর করছে, গিলাস মিলাস কিছু নাই, সবকিছু চুরি হয়ে গেছে। বর্তমান এখানকার অবস্থা অনেক খারাপ। এই বিল্ডিং গুলোও দেখেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বা গিলাস ভাঙা, ভিতরে আরো ইলেকট্রিসিটির যে সমস্ত সংযোগ ছিল সেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে এখানে টিউবওয়েল ছিল, সাবমার্সেল ছিল, তারপরে অনেক জিনিসপত্র ছিল, সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে বা খুলে নিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই এ ভবনের বিভিন্ন কক্ষে বসে মাদকসেবীদের আড্ডা, চলে নানা অসামাজিক কাজ। এখানে অসামাজিক কাজকাম হয়ে যাচ্ছে, আমরা এটা ঠেকাতে পারছি না। মাদক দ্রব্য, চোরাচালানি, নারী দর্শন, বিভিন্ন আখড়া জড়িয়ে সন্ধ্যার পর লাইটের আলোর তীব্রতার সাথে সাথে যেন এইগুলো ভুতুরে কাণ্ড, গাঁজাখোর, মদখোর, এগুলো আমাদের এখানে রাত্রে আমদানি হয়, চুরি চামারি হয়। এখানে কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। লোকবল সংকটের কারণে এ দশা বলছেন পাবনা স্টেশনের কর্মচারীরা। অন্যদিকে এসব অবকাঠামো রক্ষায় স্থানীয়দের সাহায্য চাইলেন রেল কর্তৃপক্ষ। তো যখন ট্রেনের সংখ্যা বাড়বে তখন নিরাপত্তা কর্মীও বাড়বে, ম্যান পাওয়ারও বাড়বে সেই অপারেশন করার জন্য, তখন সেখানে আরও বেশি অ্যাক্টিভিটি হবে। কিন্তু তারপর বলবো যে কোনো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, নিরাপত্তা করা, সেটা সেই এলাকার মানুষের দায়িত্ব। পাবনা জেলা শহরকে বৃহত্তর রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে নির্মিত হয় স্টেশনটি, অথচ দিনে মাত্র একটি লোকাল ট্রেন এই স্টেশন ব্যবহার করে। কম ব্যবহার হয় বলে পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী ও লোকবল নেই এখানে। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSE-X 18 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5266-তে। বেচা কেনা হয়েছে 712 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 189টির, কমেছে 153টির, আর অপরিবর্তিত আছে 52টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক DSE-X ইন্ডেক্স গত দিন এসে 18.92 পয়েন্ট বেড়ে গিয়ে 5267তে অবস্থান করছে, যা 2026 সালের সর্বোচ্চ। পরপর 2 দিন 7 কোটি টাকার বেশি লেনদেন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 18.92 পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 189টি, কমেছে 153টি এবং অপরিবর্তিত ছিল 52টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 712 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 779 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 695 কোটি টাকার মতন। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজকে এদের প্রায় 29 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল ইসলামী ব্যাংক। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় ভারত থেকে আসা পণ্যের উপর শুল্ক 25% থেকে কমিয়ে 18% করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে নানা নাটকীয়তার পর ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা কমছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তির ঘোষণা দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমছে দেশ দুটির। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় ভারত থেকে আসা পণ্যের ওপর মার্কিন শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হয়েছে।
এমনকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে দিল্লির অস্বীকৃতির জন্য আরোপিত অতিরিক্ত 25% শুল্কও প্রত্যাহার করা হয়েছে। ট্রাম্প বলেন ভারত বাণিজ্য বাধা শূন্যে নামিয়ে আনবে। এছাড়াও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে দেশটি। চুক্তির অংশ হিসেবে ভারত এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে তেল কিনবে। তবে ভেনেজুয়েলার তেল কেনার সম্ভাবনাই বেশি। জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং কয়লা পণ্য সহ $500 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পেরে তিনি আনন্দিত। এজন্য ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদও জানান মোদি। তবে তার পোস্টে রুশ তেল কেনা বন্ধ নিয়ে কোনো কিছুর উল্লেখ নেই। গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করার পর থেকেই দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ওই শুল্কের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরোপিত 25% জরিমানাও অন্তর্ভুক্ত ছিল। এশিয়ার দেশগুলোর মধ্যে এটি ছিল সর্বোচ্চ শুল্ক। তথ্য বলছে ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যায়। আর এর প্রভাব পড়ে ভারতের বস্ত্র, সামুদ্রিক পণ্য এবং গহনার মতো গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সৃষ্টিকারী ক্ষেত্রগুলোতে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।